যখন কোনো কঠিন সময়ের মুখোমুখি হই আমরা, তখন বাঙালি মানেই যেন এক হওয়া, সকলে মিলে একসাথে এগিয়ে যাওয়া এবং সকল বিপদকে মোকাবেলা করে সংকটের সময়কে ছাপিয়ে আবারও নতুন বাংলাদেশকে নতুন করে সাজিয়ে নেবার উদ্দীপনে আমরা সকলেই যেন ছুটে চলি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের পর্বে। আপনারা সকলেই জানেন যে কঠিন একটা সময় পার করছে আমরা। বন্যা পরিস্থিতির কথা যদি বলি, ফেনী, নোয়াখালী, সিলেটের বিভিন্ন জেলাগুলো এবং সেই সাথে পার্বত্য চট্টগ্রাম, অনেকগুলো জেলায় কিন্তু প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে মানুষের জীবন হয়ে উঠেছে আরও বেশি কঠিন এবং এই কঠিন সময়কে মোকাবেলা করার জন্য আমাদের যার যার জায়গা থেকে আমরা যতটা এগিয়ে আসছি, তার থেকে বোধহয় আরও বেশি শক্তিতে একত্রিত হচ্ছি যখন আমরা আমাদের হাতে হাত রাখা বন্ধুদেরকে সহযাত্রী হিসেবে পাচ্ছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আমাদের আজকের এই ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী তানজির তুহিন, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আরও উপস্থিত আছেন প্রবর রিপন, ভোকালিস্ট সোনার বাংলা সার্কাস। স্বাগতম আপনাদেরকে। ধন্যবাদ। আমরা বলছিলাম যে কঠিন একটা সময় পার করছি আমরা, এবং আপনাদের একটি প্ল্যাটফর্ম আছে যেটির নাম গেট আপ স্ট্যান্ড আপ, এবং সেই প্ল্যাটফর্ম থেকে আপনারা অলরেডি অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আপনারা আজকে নিজেরাও চলে যাবেন ফেনীতে। আপনাদের টিম অলরেডি রওনাও হয়েছে সকালবেলা। সব মিলে একটু জানতে চাই, বর্তমানের এই সময়কে ঘিরে আপনারা কিভাবে আপনাদের ত্রাণ কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমগুলো এগিয়ে নেবার পরিকল্পনা রাখছেন? এটা আমরা তো খারাপ সময়ের একটাই ভালো দিক যে সবাই এক হয়ে যায়। তো আমরা আসলে সেই রকম এক হচ্ছি, সবাই যার যার জায়গার থেকে এক হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর একদমই এক ধরনের যে ধরনের অবস্থার পরিবর্তনের ভিতর দিয়ে যেখানে আসছে, রাষ্ট্র মানে সরকারও ওইভাবে প্রস্তুত না পুরো জিনিসটাকে করার জন্য। সো এই কারণে কিন্তু মানুষ এগিয়ে আসছে আবার, যেহেতু তারা সবাই একসাথে করেই একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে নতুন একটা অবস্থা আনছে। এই তারপরে যে ঝামেলাটা পড়ছে, যে দুর্যোগের ভিতরে পড়ছে, সবাই এখন চেষ্টা করছে যে যার নিজের জায়গা থেকে এটাই করার, মানে মানুষের পাশে দাঁড়ানোর। আমরা গেট আপ স্ট্যান্ড আপ এর আগে দাঁড়িয়েছিলাম 3 তারিখে, আমরা সবাই এক হয়েছিলাম রবীন্দ্র সরোবরে। ওখান থেকে আমরা গিয়েছিলাম শহীদ মিনারে এই ছাত্র জনতার এই অভ্যুত্থানের সাথে সংহতি জানাতে। ওখানে আমাদের 5 তারিখে তারপরে যাওয়া হলো। তারপরে এখন এসে আমরা আবার সবাই এক হয়েছি এই দুর্যোগ মোকাবেলার জন্য। এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক বা অন্যান্য মিউজিশিয়ানরা সবসময় কিন্তু এই ধরনের বড় ক্রাইসিসগুলোতে তারা এক হতো, বড় একটা কনসার্ট করতো, ওখান থেকে বড় একটা ফান্ড নিত এবং সেটা ত্রাণ আকারে বা যেভাবে দিত। কিন্তু এখন যেরকম অবস্থা আছে, আসলে খুব বড় কনসার্ট করার মতো অবস্থা নেই দেশের, যে ধরনের সমস্ত কিছু মিলে। তো এখান থেকে আমরা উদ্যোগ নিলাম যে আমরা এই প্ল্যাটফর্মটা থেকে, বাংলাদেশের সর্বস্তরের মিউজিশিয়ান এই প্ল্যাটফর্মে আছে, যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফান্ড রাইজিং করি। এবং আমরা 2 দিনে প্রায় 12-13 লাখ টাকার মতো, প্রায় আরও বেশি আমাদের ফান্ড মানে ওঠানো হয়েছে। এবং অনেক কোম্পানি, অনেক মানুষ আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, তো অনেক জিনিসপত্র আমাদেরই হয়েছে। তো আমরা আজকে আমাদের একটা টিম চলে গেছে সকালে, আমরা ফেনীতে যাচ্ছি। আপাতত ফেনীর সোনাগাজী, ফুলগাজী এগুলো সব থেকে বাজে অবস্থা। এবং আমাদের কালকে আমাদের 2 মিউজিশিয়ান ভাই ওরা রেকি করতে গেছিলো, ওখানে গিয়ে দেখে আসছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক তথ্য পাচ্ছি না আসলে, যে কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে। তো ওরা সশরীরে গেছিলো, ওখানে গিয়ে দেখলো যে ওখানে অবস্থা সবচেয়ে খারাপ এবং ওখানে ত্রাণ যাচ্ছে কম। সো আমরা আমাদের এই ত্রাণ নিয়ে ওখানে দিতে যাচ্ছি। এই হলো আমাদের। অনেক ধন্যবাদ রিপন আপনাকে। এবার একটু তুহিন ভাইয়ের কাছে যেতে চাই। তুহিন ভাই যেটি বলছিল যে বিপদের একটা ভালো দিক হলো সবাই মিলে এক হওয়া যায়। আপনাদের একটি নতুন প্ল্যাটফর্ম বলা যায় গেট আপ স্ট্যান্ড আপ। এই প্ল্যাটফর্মের সাথে সঙ্গীতাঙ্গনের অনেকে আছেন এবং আপনাদের ফ্যান যারা আছেন তারাও কিন্তু একসাথে হয়েছেন। আমি সব মিলে একটু জানতে চাই যে আসলে আরও কারা আছেন এই গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্মের সাথে? ধন্যবাদ। আসলে গেট আপ স্ট্যান্ড আপ এটা একটা সময়ের দাবিতে, প্রয়োজনে মানুষদের একসঙ্গে হওয়া। আমাদের একটা ক্রাইসিসের সময় গিয়েছিল, তখনও সব শিল্পীদের সঙ্গে যারা আছেন সংশ্লিষ্ট সবাই এক হয়েছে। তা আবার এখন বন্যার সময়টা আমাদের মানুষের পাশে দাঁড়ানো দরকার সবাই। সেই হিসেবে সব শিল্পীরা একটা উন্মুক্ত একটা স্পেস, যেখানে মিউজিক এবং মিউজিক রিলেটেড যারা আছেন সবাই এখানে উন্মুক্তভাবে জয়েন করতে পারেন। এবং একটাই মূল লক্ষ্য, এফেক্টেড মানুষ যারা কষ্টে পড়েছে বা যারা খারাপ আছে তাদের পাশে দাঁড়ানো। আসলে গেট আপ স্ট্যান্ড আপের এই জায়গাটায় শুধু যে মিউজিশিয়ান তা না, মিউজিক রিলেটেড যারা ট্রেডে আছেন বা আমাদের সাউন্ড থেকে শুরু করে যত আয়োজক, আমাদের যে অর্গানাইজার, সবাই এটার মধ্যে জয়েন করছেন।
আর আমাদের একটাই লক্ষ্য, আসলে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। কারণ শিল্পী সত্তার মধ্যে এই একটা অদ্ভুত শক্তিশালী ভালোবাসা কাজ করে, যে অথেন্টিকেশনটা খুব রেয়ার, যে মানুষগুলো আসলেই মানুষের মনের অবস্থানটা বুঝে এবং তার যাতনা, যন্ত্রণা এবং দুঃখের ভাষাগুলো বুঝে। তো সেই জায়গা থেকে আরও সবাই যেভাবে এগিয়ে আসছে, তা আমাদেরও মনে হয়েছে যে আমরা একত্রিত হই, আমরা একটু বড় হয়ে আমরা এই মানুষগুলোর জন্য কিছু ফান্ড কালেক্ট করি। এখনকার সময়ে হচ্ছে আসলে ওদের পাশে দাঁড়ানোটা আমাদের সবচেয়ে জরুরি। আর এটার মধ্যে আসলে কাউকে আটকে রাখা হচ্ছে না, সবাই এটার মধ্যে অংশগ্রহণ করছে। যে কিছুই না পাচ্ছে সে যে দোয়া করছে বা আমাদের সঙ্গে সহমর্মিতা জানাচ্ছে, এটাও আমাদের যে ভলেন্টিয়াররা আছে বা আমরা যারা সবাই কাজ করছি তাদের জন্য একটা বিশাল শক্তি। আর সবচেয়ে মজার হচ্ছে এটার মধ্যে একটা ইউথফুল একটা বিশাল বাঞ্চ অফ গ্রুপ, এবং সেই সঙ্গে সিনিয়র মিউজিশিয়ানস এবং সমকালীন মিউজিশিয়ান সবাই একত্রিত হয়েছে, এবং একত্রিত হওয়ার ফলে এটার শক্তিটা অনেক গুণ বেড়ে গেছে। আর এইটা আজকে যেমন একটা টিম সকালে গেছে, তো এইটা যে যাচ্ছে, যাওয়ার আগে সবাই রিসার্চ করে নিয়েছে আসলে আমরা যেভাবে সাহায্য করতে চাই, আমাদের সাহায্যটা যেন অথেন্টিকভাবে মানুষগুলোর যে সাহায্যগুলি সবার হাতে পৌঁছায় এবং এটা যেন সফলভাবে হয়ে আসে। তার জন্য এটা গেট আপ স্ট্যান্ড আপের মধ্যেই নিজেরা মিলে 4-5টা গ্রুপ তৈরি করে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে জিনিসটাকে আর ছোটো ছোটো থেকে আস্তে আস্তে বড় করা হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য, মানুষের সাহায্য করা, মানুষ মানুষের জন্য, এবং সেটির যে উদাহরণ আমরা তৈরি করতে পারছি সেটা বলা যায় যে আমাদের অন্য আগামী প্রজন্মের জন্য আরো বড় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রবর রিপন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের যে টিমটা আজকে সকালে রওনা হয়েছে সেখানে কতজনের সদস্য আছেন? এই 20 জনের মতো। কারণ এখন আসলে আপনাকে বললে তো অনেক লোক যাবে, 400-500 লোক যাবে, মিউজিশিয়ান সবাই যেতে চায়, কিন্তু আসলে এটা তো এখন দেখতে যাওয়ার সময় না, বা এটা ছবি তুলতে যাওয়ারও সময় না, এটা দেখানোরও সময় না যে আমি দিচ্ছি, এটা জাস্ট করার সময় এবং আড়াল থেকে করার। তো আমাদের আসলে ওখানে সব কিছুই আপনার শুনতে যে বোট কম, এই ট্রাক যাচ্ছে না, পানি, অনেক ধরনের ঝামেলা আছে। আমরা জাস্ট যতগুলো লোক আমাদের কাজের জন্য দরকার, যেগুলো একদমই কার্যকর, কোনো এক্সট্রা কোনো লোক না, এই জন্য আমরা একটা ছোট গ্রুপ মিলে যাচ্ছি। কিন্তু আমাদের পিছনে আছে অনেক মানুষ, এবং এটা খুব অভূতপূর্ব। আমি নিজে খুব আমি বাংলাদেশের মিউজিশিয়ান এই যে পুরো প্রজেক্টটা চলছে, যে পুরো এই ফান্ডিং, তারপরে ত্রাণ দেয়া, স্পিরিটটা ভয়ঙ্কর। কোনো ধরনের তর্ক বিতর্ক নেই, কোনো ধরনের ইগো নেই, সবাই এমনভাবে এটাতে জয়েন করতেছে, এটা সিনিয়র জুনিয়র, আমাদের ফ্যান বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মানুষজন ব্যক্তিগতভাবে খুবই স্বতঃস্ফূর্তভাবে। এটা এই স্পিরিটটা যদি একটা জাতি সবসময় বহন করতে পারে, সেই জাতি আসলে অনেক দূরে যায়। আমাদের একটাই ঝামেলা যে দুর্যোগের সময় আমাদের এক হয়ে যায়, আবার এমনি নর্মাল সময় আবার আলাদা হয়ে যায়। কিন্তু এইগুলো মনে রাখা উচিত আসলে, কারণ আমরা এইভাবে এক হয়ে থাকলে আসলে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারবো, এবং দেশ জাতি সব ভালো এইভাবে এগিয়ে যাবে। সো মিউজিশিয়ানদের এই সাড়া আসলে অভূতপূর্ব। কাউকে কোনো ধরনের প্রেশার দেওয়া হয়নি, কাউকে কোনো কিছু, জাস্ট একটা প্ল্যাটফর্ম খুলে, এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যত মিউজিশিয়ান অ্যাড করে ওখান থেকে আমরা জিনিসগুলো করছি, এবং সবাই খুবই হেল্পফুল, সব ধরনের মানুষজন, এটা খুব অসাধারণ। এবং এটা আসলে এটা মানুষের জন্য এটাই হয়। আর আমরা তো গান গাই, আমি যদি স্টেজে গান গাই, বা তুইন ভাই যদি গান গাই, বা অন্য কেউ গান গাই, সবাই যদি গলা না মেলায় কেমন লাগবে? তো এই যে এই মানুষের সাথে মানুষের মিশে যাওয়া, এখন ওরা কাঁদতেছে পানির ভিতর দিয়ে, আমি যদি ওর সাথে গলা না মেলাই, আমি যদি না, আমি তোমাকে আসি তোমার পাশে, আমি সাঁতার একটু কম পারি হয়তো, কিন্তু আমি তোমাকে উদ্ধারের চেষ্টা করব, এই যে অনুপ্রেরণা, তখন ওরা বুঝবে যে আসলে শিল্পী কাজ শুধু গান শোনানো না, তার কাজ আসলে সব সময়। আমার মনে হয় যে বাড়িয়ে দেওয়া হাতের থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না। তবে সব সময় চাইবো যারা উদ্ধার কাজে যাচ্ছেন তারা অবশ্যই নিয়ম নীতি মেনে চলবেন, যাতে তারা কোনো দুর্ঘটনার মুখে না পড়েন বা তাদের জীবন ঝুঁকির মুখে না পড়ে। আমরা ইতোমধ্যেই কিন্তু দেখেছি যে ভলান্টিয়ার হিসেবে যারা যাচ্ছেন এই এলাকাগুলোতে, দুর্গম জায়গা, এবং সেখানে যাওয়ার পরে তারাও বিপদের মুখে পড়ছে, এবং একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম ভলান্টিয়ারদের মধ্য থেকে। তো বন্যার পরিস্থিতি ভীষণ খারাপ যাচ্ছে, কঠিন সময়ের মুখোমুখি হয়েছে আমরা। এই মুহূর্তে দেখে আসবো নোয়াখালীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া সহ আরও বেশ কিছু এলাকার কিছু ফুটেজ।
আমরা দেখে এলাম যে বন্যার্ত মানুষের যে আহাজারি, আমরা আসলে কেন একত্রিত হয়েছে সবাই, এই আহাজারি, এই কষ্ট, ওই কষ্টগুলো বোধহয় আমাদের প্রত্যেককে ছুঁয়ে যায়। ওই কষ্টটা শুধুমাত্র বন্যার্ত মানুষের একার কষ্ট নয়, পুরো বাংলাদেশে যারা আছেন তাদের সকলেরই সেই কষ্টটা অনুভব করার সময় বোধহয় আমরা একত্রিত হতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারাও এত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন এবং একত্রিত হয়েছেন। একটু জানতে চাই যে গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশের অনেকগুলো প্ল্যাটফর্মে একসাথে কাজ করছে, আপনাদের প্ল্যাটফর্মের আসলে পরিকল্পনা কি? এই মুহূর্তে আপনারা ফেনীতে আপনাদের টিম গিয়েছে, পরবর্তীতে আর কোথায় যেতে চান? আপনি যে একটু আগে যেটা বলছেন যে অনেকে বিপদে পড়ছে, ওখানে গিয়ে প্রশিক্ষিত না, আসলে আমরা যখন ঘটনাটা ঘটে আমরা তখনই উদ্যোগ নিছি এবং আমাদের ইচ্ছা ছিল এসকিউ এইসব জিনিসপত্র। তারপরে আমরা যখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এটা আসলে এটা হলো খুবই প্রশিক্ষিত মানুষ ছাড়া আসলে সম্ভব না। ও যে পুরো পানির বিশাল ঢল এবং এত কঠিন বন্যা পরিস্থিতি বোধহয় আমরা এই গত 40 বছরের এই ধরনের নাকি 80 আমরা তখন ছোট ছিলাম, তখন দেখেছিলাম টেলিভিশনে। আমি যে এলাকায় বড় হয়েছি ওইদিকে অবশ্য বন্যা হতো না কখনো। তো যেটা যে আমরা প্রথমে মনে হচ্ছে আমরা রেস্কিউ করবো, পরে মনে হলো না আমরা আসলে এটা পারবো না, তো আমরা তো ওইভাবে প্রশিক্ষিত না, বরং আমরা গেলে বোধহয় আরো মানুষ আরো ঝামেলাই হবে। তো আমরা কি করতে পারি, একটু অপেক্ষা করে এই অবস্থা সেনাবাহিনী বা যারা প্রশিক্ষিত তারা করার পরে যখন তাদেরকে আশ্রয়কেন্দ্রে উঠাই দিবে এইসব জায়গাতে তখন আমাদের ত্রাণের ইগুলো দরকার হবে, তখন আমরা ত্রাণের প্ল্যানে গেলাম যে ত্রাণে যাই। এই জন্য আমরা একটু বললাম না আমরা একটু দেখে যাচ্ছি, মানে আমরা কিন্তু সব প্রশিক্ষিত লোকজন মোটামুটি মানে জানে, সাঁতার জানে, এই কাজগুলো করছে আর সাথে এই ধরনের লোকজনই আমরা যাচ্ছি, আমরা কিন্তু কেউ জানে না এরকম জিনিস এসে যাচ্ছি না। আর আমাদের প্ল্যান আসলে প্রায় অনেক দিন ধরে, আমাদের প্ল্যানটা 3টা পর্যায়ে থাকে। তো প্রথমে থাকে রেস্কিউ, তারপরে থাকে ত্রাণ, তারপরে থাকে পুনর্বাসন। এই পুনর্বাসনটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আপনার পানি যখন নেমে যাবে তারপরে আপনার কিছুই নেই। তো আমরা এই সমস্ত উদ্যোগগুলোতে আমরা থাকতে চাই। আমরা হয়তো পুনর্বাসনের সময় বড় একটা কনসার্ট করতে চাই, বড় একটা কনসার্ট করে বড় একটা ফান্ড যদি আমরা পাই, ওই সময়টাতে আমরা পুনর্বাসনের জন্য করতে চাই। সো আমাদের প্রসেসটা এরকম না যে কালকে ত্রাণ দিয়ে আজকে ত্রাণ দিয়ে আমাদের শেষ হয়ে গেল, তা না। আমরা এই অবস্থার সাথে পর্যবেক্ষণ করে আমরা যতটুকু সময় যেতে পারি, যত সময় আমাদের লাগে আমরা ওই সময়টাতে থাকবো। এখন অনেকের অনেক ধরনের আছে যে এই সময় কেন গান, ধরেন আপনার আন্দোলনের সময় র্যাপ গান আপনার লেগেছে, যে কোনো সময় গান লাগে। আমরা গান দিয়ে মানুষকে হাসাই, গান দিয়ে কাঁদাই, মানুষের হাসির সময় গানে থাকি, কাদার সময় গানে থাকি, গান দিয়েই থাকি মানুষের। তো গান এমন কিছু না যে এটা মানে ফুর্তি আনন্দ কনসার্ট করছে, তা না। টিএসসিতে পরশুদিন একটা কনসার্ট হয়েছে, ওখানে আমরাও গান গেছিলাম, অনেকে ব্যান্ড গান, 22 লাখ টাকা উঠছে ওখানে। এখন এই মানুষগুলো অনেকে বলবে না এমনি দিলেও এখন দিবে না, এটা যখন কনসার্টই হয় তাদের প্রিয় গায়কগুলো যখন স্টেজে থাকে তখন অনেক মানুষ ওখানে আসে এবং তারা কন্ট্রিবিউট করে, যখন দেখছে যে তাদের প্রিয় গায়কগুলোই এটার জন্য গাচ্ছে তারা কিন্তু ওখানে দেয়। তো এই ফান্ডরেজিং এখন মানে এমনি আমরা বড় ফান্ডরেজিং কনসার্ট করতে পারতাম, কিন্তু কথা হলো যে এখনকার বাংলাদেশের যে অবস্থা, ধরুন পুলিশ ঠিক মতো নেই, সবাই সব কাজে ব্যস্ত, সো এখন আসলে একটা বড় জিনিস একটা মব কন্ট্রোল করাটা এখন একটু ঝামেলাস্কর। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে ঝামেলা আছে, যে যার জায়গা থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে সেটাই জরুরি। এবং পৃথিবীতে দুর্গত বা মানুষ বা দুর্যোগ পরিস্থিতিতে সারা পৃথিবীতে কনসার্ট, আপনি যখন কনসার্ট ফর বাংলাদেশ, ওখান থেকে একটা বড় ফান্ড রেজিং হয়েছে, তখন ওখানে যুদ্ধ চলছে বাংলাদেশে, যদিও আমেরিকায় হচ্ছে কনসার্টটা, কিন্তু হচ্ছে। তো যুগে যুগে আসলে আমরা এটাই দেখেছি, শিল্পের শক্তি আসলে অনন্য। গান হতে পারে দুঃখের কথা, আমাদের দুঃখের 90 দশকে বা বাম্বাটাম এরা কিন্তু অনেক এরা অনেক বড় বড় কনসার্ট করছে, বড় বড় ফান্ড এরাকে দিছে। সো আমরা আস্তে আস্তে আপাতত যে অবস্থা, আমরা প্রথমে একদম ক্রাউড ফান্ডিংয়ের ভিতর দিয়ে, অনলাইন ফান্ডিংয়ের ভিতর দিয়ে আগাচ্ছি। আমরা আস্তে আস্তে এটা আরও বড় কনসার্ট করে, আরও বড় টাকা করে আমরা পুরো পুনর্বাসন পর্যন্ত আসলে আমাদের অ্যাক্টিভিটিগুলো চালাতে চাই। গান হোক সুখের ভাষা, দুঃখের ভাষা, প্রতিবাদের ভাষা এবং সম্মিলিত শক্তির ভাষা। অনেক ধন্যবাদ রিপন আপনাকে, চমৎকারভাবে বলছিলেন। এবং আরও একটা বিষয় বলতে চাই যে গত কয়েকদিনের এই বন্যা পরিস্থিতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে যদি আমরা তাকাই, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সারা বাংলাদেশ থেকে সকলে ছোটোখাটোভাবে তাদের জায়গা থেকে চেষ্টা করছেন এবং একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী টিএসসিতে দিনভর রাতভর এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে গেছে এবং তারা ভলান্টারি করছে, তারা যে যার মতো করে তাদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি ফুটেজে, যেখানটা আমরা দেখব টিএসসিতে আসা হাজার হাজার মানুষের সহযোগিতার চিত্র।
দেখে এলাম যেভাবে গেট অফ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্ম নামের একটি প্ল্যাটফর্ম আপনারা সবাই একত্রিত হয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন, ঠিক একইভাবেই টিএসসিতেও অনেক মানুষ এসেছে, যে যার মতো করে যার হয়তো বা কাপড় দিয়েছে, পোশাক আশাক থেকে শুরু করে ছোট শিশুদের খাবার, দুধ, স্যানিটারি ন্যাপকিন বা অন্যান্য যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে তারা আসছে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। তো সব কিছু মিলিয়ে আমরা যে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছি, আশা করছি আপনাদের প্ল্যাটফর্মটিও সেটি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে বন্যার পরবর্তী সময়ে আপনাদের গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্ম থেকে আগামীতে আপনাদের আভাস ব্যান্ড থেকেও কি কি পরিকল্পনা আগামীর জন্য থাকবে এই পরিস্থিতির পরে? আমাদের আবাস ব্যাংক থেকে আমাদের প্রথম পরিকল্পনা থাকবে যে আমরা গেট আপ স্ট্যান্ড আপের সঙ্গে সবচেয়ে বেশি সময়টা দিব আমরা। আর হচ্ছে কি আমরা এখন আসলে একটা দুইটা ব্যান্ড একলা কোনো কিছু করে ওঠাটা যতটুকু হবে তার থেকে সম্মিলিতভাবে বড় কিছু করার একতার শক্তি অনেক বেশি। শক্তি অনেক বেশি। হয়তো 10-15টা 20টা গান হবে না, কিন্তু একটা গানও যদি আরো অনেকগুলো দলের সঙ্গে একসঙ্গে গাওয়া যায়, একই স্টেজে আরেকটা দলের গান গাওয়া যায়, তো সেই শক্তিটাকে আভাস কাজে লাগানোর চেষ্টা করবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি টিএসসির কথাটা যেটা বলছিলেন, সেটার আসলে যুদ্ধটা শুরু হয়েছে প্রতিটা ঘরে ঘরে থেকে। টিএসসি একটা জায়গা যেখানে কালেকশনটা হচ্ছে, কিন্তু যুদ্ধটা শুরু হয়েছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, ঢাকা শহরের প্রতিটা ঘরে ঘরে। বাচ্চারা তাদের টিফিনের টাকা জমাচ্ছে, হ্যাঁ, তাদের বন্ধুরা টাকা জমাচ্ছে, তাদের কাপড় চোপড় গুছাচ্ছে, হ্যাঁ, কাকে দিবে, হ্যাঁ। তো ওইটা একটা সংগ্রহের জায়গা হচ্ছে টিএসসি, এরকম আমরা হয়তো একটা সংগ্রহের জায়গা। তো বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ অথেন্টিকেশনটা যায় যে আমি যে সাহায্যটা দিচ্ছি এটা যেন আমার সেই গরিব মানুষটা, দুঃখী মানুষটা হাতে পৌঁছায়, একটুকুই তার ভালোবাসার জায়গা। এই যে বলছিল যে গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছায়, তুহিন ভাই আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের আশেপাশে অনেক আমাদের সহকর্মী আছেন, সঙ্গীতাঙ্গনের অনেকেই আছেন, দেখা গেছে যে গত কয়েকদিন ধরে তারা তাদের পরিবারের খোঁজটা পাচ্ছেন না। বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, ভাই বোন আছেন, শিশু আছেন, আমাদের মানে মোবাইল নেটওয়ার্কও কিন্তু কাজ করছিল না। আসলে পাশে দাঁড়ানোর বিষয়টা শুধুমাত্র গরিব দুঃখী না, সবার পাশে বোধহয় এফেক্টেড মানুষগুলো, এফেক্টেড যে মানুষগুলো, সেই মানুষগুলোর কথা বলা হচ্ছে। আসলে এটা আমাদের পেজেও বা আমাদের গ্রুপেও এরকম অনেক তথ্য আসতেছে বিভিন্ন রকম। তো আমরাও চেষ্টা করছি যে অন্য গ্রুপগুলোকে ওগুলো শেয়ার করে দিতে, কারণ আসলে ঘটনার কাছে যারা আছে তাদের কাছে যতটুকু খবর পৌঁছে আমরা এই মানুষগুলোকে ইয়ে করতে চাই। আর একটা জিনিস আমার বলার একটা বিষয় হচ্ছে গিয়ে, আমাদের আসলে যেহেতু এই যে বন্যা দুর্গত বা আমরা প্রাকৃতিক বিপর্যয়ে পড়ি বারবার, আমাদের এই সেক্টরটাকে আরও শক্তিশালী করা উচিত। হ্যাঁ, আমাদের যেহেতু বন্যা হবেই, কারণ আমাদের ভৌগোলিক পরিস্থিতি, অবস্থান সব কিছু মিলে, পানি বৃষ্টি মিলে যে অবস্থা, তো এইটার জন্য যদি আমরা একটা বিশাল, হয়তোবা আছে এটা বন্যা দুর্গত সব কিছু, কিন্তু এটাকে আরও বড় করে শক্তিশালী করে করা উচিত। তো সরকারও এগিয়ে আসবে, এর সঙ্গে সাধারণ জনগণ তো সবসময় আছেন। তা আমার মনে হয় এটার জন্য সবসময় দেখা যায় আমরা একটু নৌকার অভাবে পড়ি। হ্যাঁ, অনেক ভলেন্টিয়ার আছে, আমরা সাহায্য করতে চাই, কিন্তু ওইখানকার স্থানীয় পরিবেশ এত খারাপ, হয়তো নৌকা ট্রান্সপোর্টেশনের সুবিধাটা পাওয়া যায় না। একটা 5,000 টাকার নৌকা হয়তো 20-40 হাজার টাকা চেয়ে বসে। তাই এইসব জায়গাগুলোতে যদি সরকারিভাবে অনেক কিছু আমরা বাইরে থেকে এনে একটা জায়গায় স্টাক করতে পারি, যে দুর্গত সময় এগুলাকে সাধারণ মানুষের হাতে দেওয়া হলো, তারা আবার ওটাকে কাজে লাগিয়ে যত্ন করে আবার ফেরত দিল, হ্যাঁ, তাহলে হবে কি অনেক তাড়াতাড়ি অনেক জায়গায় আমরা সাহায্যটা পৌঁছাতে পারি। কারণ অনেকে যায় নৌকা পায় না, অনেকে যায় গাড়ি চাইতে পারে না, ব্রিজ ভেঙে যায়, ভেঙে যায়। তো এইটার জায়গায় আমাদের টুলস এবং ইকুইপমেন্টসগত যদি একটা বিশাল শক্তিশালী আমরা একটা সাপোর্ট তৈরি করে রাখতে পারি বাংলাদেশের যে কোনো জায়গায়, কেন রানা প্লাজা থেকে শুরু করে যে কোনো দুর্ঘটনায় দেখবেন যে সাধারণ জনতাই প্রথম ঝাঁপটা দেয়। একটা অ্যাম্বুলেন্স আসতে, পুলিশ আসতে বা একটা হেল্প আসতে যে সময় লাগে, তার আগেই সাধারণ মানুষগুলো ঝাঁপ দেয়। তো এই মানুষগুলো সবাই কিন্তু আমরা টেকনিক্যালি অনেক কিছু জানি না। সাহসের উপরে বাঙালির তো যে আমরা বাংলাদেশি একটা শক্তিশালী জেদ, সেটার উপর দিয়ে আমরা আগুনে ঝাঁপ দিই আমরা আরেকজনকে বাঁচানোর জন্য। তাই সেই জায়গাগুলো থেকে আমাদের একটু যদি বাৎসরিকভাবে আমরা টেকনিক্যালি আমরা যদি সবাই কিছু ভলেন্টিয়ারি জিনিস শিখতে পারি, কিছু ফার্স্ট এইডের কাজগুলো সাধারণ মানুষ শিখতে পারে, আমাদের যদি এনাফ টুলস থাকে বা সাপোর্টিং ইকুইপমেন্টস থাকে, যে কেউ আসার আগে আমরা ওইটাকে একটা জায়গা থেকে আমরা লোন নিয়ে আমরা ওটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেই জায়গাগুলো আমাদের খুব শক্তিশালী করা দরকার। আগামীতে হয়তো বা এই বন্যার যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটি বোধহয় আমাদেরকে আরও শক্তিশালী হয়ে নিজেদেরকে তৈরি রাখার জন্য কিছুটা হলেও সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের কাছ থেকে আমরা যখন শুনছিলাম বন্যার্ত মানুষের জন্য, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবার কথাই আমরা ভাবছি, কিন্তু আমরা আরও বেশ কিছু চিত্র দেখেছি যে খামার ভেসে যাচ্ছে, গবাদি পশু ভেসে যাচ্ছে, পশু পাখি যারা আছে,
পোষ্য যারা ছিল, পোষ্য দেখা গেছে যে বিড়াল থেকে শুরু করে যাই বলি না কেন, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছু আসলে অনেক বড় একটা ঝুঁকির মুখে পড়েছে। আপনাদের গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্ম থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হচ্ছে কিনা আসলে আমরা যখন তার বলি এই মানুষ প্রাণীগুলোকে সহযোগিতা মানুষ করবার মানুষের জন্য? জন্য, এটা আমরা যেহেতু প্রজাতিগতভাবে মানুষ, এখান থেকে কথাগুলো বলছি, আসলে প্রাণ প্রাণের জন্য, সমস্ত প্রাণ। And এই আসলে ঝামেলাটা কি, যে একটা শক্ত সেল সরকারিভাবে দরকার, যারা আগের থেকে জানাতে পারবে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে। সো এটা যদি যেমন সাইক্লোনের সময় হয়, যে আগের থেকে হ্যাঁ সাইক্লোন আসতেছে, আমি জানি। এখন এটাও তো এখন সায়েন্স এমন জায়গায় গেছে যে কতখানি বৃষ্টি হবে, আমাদের মানে হ্যাঁ কি কি হতে পারে, পরিস্থিতি কিন্তু অনেক বেশি শক্ত পরিস্থিতি রাখা আমরা দরকার। আগে ভ্যাকেন্ট করতে হবে, কিন্তু আগে হবেই। থেকে প্রস্তুতি নিয়েও সাইক্লোন মোকাবেলা করতে কারণ আমরা হিমশিম আসলে খেয়ে যাই। এমন একটা দেশ, আমরা হিমালয়ের পাশে এমন একটা দেশ, যে এটা ভাটির একটা ইসের দেশ, উজানের দেশ, পানি সবসময় আসে, আমাদের এই জিনিসগুলো আছে। এখন অনেক ধরনের পলিটিক্যাল ঝামেলা আছে পাশের দেশ, এই দেশের সাথে অনেক ধরনের ঝামেলা, এসব ঝামেলা নিয়ে এইগুলো সরকার থেকে মেটানো উচিত। আরেকটা হলো যে পূর্বই যে হ্যাঁ আমি এরকম একটা কিছু হতে পারে, তার আগে আমি মানুষকে, গবাদি পশু বা যা 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 প্রাণী আছে তাদেরকে, বনের প্রাণী তো সরানো সম্ভব না, মানে যতটুকু সরানো সম্ভব। সো আমাদের যেটা আপনি বললেন যে আসলে আমরা যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার ভিতরে যাব, তো পুনর্বাসন প্রক্রিয়া যাওয়ার কারণে আমরা যতটুকু সম্ভব, আমাদের তো আসলে অনেক বিশালই হয় না, মানে শয় শয় কোটি টাকা আসতেছে এরকম কোনো ব্যাপার স্যাপার না যে আমরা ম্যাসিভ আকারে চেঞ্জ করতে পারবো। আমরা হয়তো কয়েকটা গ্রাম, কয়েকটা এটাকেই করে আমরা যতটুকু করা যায় আমরা এই জিনিসগুলো করতে থাকবো আস্তে আস্তে। আর আমরা আমাদের গেট আপ স্ট্যান্ড আপ একটা প্ল্যাটফর্ম, আমাদের যারা এটা দেখছেন তাদেরকেও বলবো যে আমরা ফান্ডরাইজ করছি আমরা, এবং আমাদের পেজে গেলে আপনি অনেক ব্যান্ড পেজ বা অনেক আর্টিস্টের পেজে গেলে আপনি এটা দেখতে পাবেন, ওখানে অনেক নাম্বার দেওয়া আছে, অনেক কিছুই দেওয়া আছে। আপনারা যদি আপনাদের মতো, আমি জানি বিভিন্ন জায়গায় দিচ্ছেন আপনারা সবাই, যেখানে পারেন দেন, কিন্তু এটার সাথে অ্যাটেন্ড করুন। কারণ বাংলাদেশের মানুষ অনেক দিন পরে টের পাইছে যে আমরা এক হলে একটা দেয়াল ভেঙে ফেলতে পারি এখন, এবং আরেকটা দেয়াল ভেঙে যখন পানি ঢুকছে ওইটা আমরা ঠেকাতে পারি। সো এই অনুভূতি যে আমাদের আসছে, এটা আমাদের বিশাল প্রাপ্তি। এই অনুভূতি আমাদের 1 মাস আগেও ছিল না, যে আমরা আসলে সবাই মিলে পারি। এই যে টিএসসিতে এত মানুষ, কারণ তাদের ওই সবাই ফিল হচ্ছে আমরা এক হয়ে পারবো, আমরাই পারবো। আমাদের এখন নতুন সরকার এটা প্রেশার দেওয়ার দরকার নেই, সমালোচনা করার দরকার নেই, আমরা সবাই মিলে পারবো। সো এই সবাই মিলে প্রসেসে আমরা যদি থাকি, আস্তে আস্তে আমার মনে হয় যে পুনর্বাসনের সময়ও আমরা মানুষের পাশে শক্তভাবে দাঁড়াতে পারবো। এই যে শক্তভাবে মানুষের পাশে দাঁড়ানোর যে একটা অন্যরকম শক্তি, সেই শক্তিতে বোধহয় অনেক বড় একটা জায়গা যোগ করেছে আমাদের তারুণ্য। একটু জানতে চাই যে গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্মের সাথে তরুণদের সম্পৃক্ততা আপনাদেরকে কতটা উজ্জীবিত করছে? এই যে তরুণরা আছে, এই যে তরুণরা আছে না অসাধারণ, তরুণরা আমাদেরকে একটা বড় বিস্ময় উপহার দিয়েছে। হ্যাঁ আসলে আমাদের দেশের তরুণরা আগেও বিশেষ যারা করে জেনজিরা, হ্যাঁ জেনজিরা, এবং সবাই জেনজি ছিল, কথা এখন যার 70 বছর সেও একসময় জেনজি ছিল, তারুণ্য, হ্যাঁ। সেও স্বাধীনতা এনে দিয়েছে, সেও ভাষা এনে দিয়েছে, তো সবাই জেনজি এখানে। তো আমার বিশ্বাস যে তরুণদেরকে যদি শক্তিশালীভাবে ওদেরকে একটু গ্রাউন্ড দেওয়া যায়, ওদেরকে তৈরি করার জন্য স্পেসগুলো দেওয়া যায়, সেই জায়গাগুলো হলে আমাদের তরুণরা দুর্ধর্ষ, বিশ্বাস করেন। একটু আগে বললো না, একটা বড় দেয়াল ভেঙে ফেলা যায়, আবার দেয়ালকে প্লাস্টারের মতো সবাই দাঁড় করে ফেলতে পারে, এটা তরুণদের পক্ষে সম্ভব হয়েছে। এবং সেই তরুণের সঙ্গে অন্য যারা তারুণ্যর সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেই মানুষগুলোও তাদেরকে দোয়া করেছে, সাহস দিয়েছে। কারণ আমাদের বাবা মারাই দরজা খুলে দিয়েছে, বাবা তুই যা, যুদ্ধে যা। তাই এটা একটা বিশাল ব্যাপার। আগেকার সময় একসময় হয়তো তরুণরা সবাই কিন্তু ভয় পেত, হয়তো বন্দুক দেখলে হয়তো উল্টা দিকে দৌড় দিত। এখন বন্দুকের নলের মধ্যে আঙুল দেওয়ার সময় হয়েছে, এবং তরুণরা সেই নলের মধ্যে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে ভয় পাওয়ার কিছু নেই। সৎ থাকলে, সুন্দর থাকলে, ভালো মনের অনেস্ট নিয়ে থাকলে কোনো কিছুই কোনো সমস্যা না। সেই সময়টা আমাদেরকে পার করে দিয়েছে। তো তরুণদেরকে আবার একটু বলারও আছে, আসলে ওরা খুবই শক্তিশালী, আমাদের চোখে আঙুল দিয়ে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে, ওরাই পেরেছে এবং ওরাই পারবে আগামী তরুণগুলো। কিন্তু ওদেরকে পড়াশোনায় ফিরতে হবে। হ্যাঁ, আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। আমরা গত 10, 15, 20 বছর, 30 বছর আমার শিক্ষা ব্যবস্থা ডিস্ট্রয়েড হয়েছে। তরুণরা যেন তাদের পড়াশোনায় ফিরে আসে, প্রত্যেকটা বাচ্চা যারা তরুণ হবে তারাও যেন পড়াশোনার মধ্যে দিয়ে একটা শক্তিশালী অবয়ব তৈরি করে নিয়ে এসে তাদের তারুণ্যের হায়েস্ট আউটপুটটা দেয়। কারণ তাদের পড়াশোনাটা আমাদের খুবই জরুরি, এবং এই পড়াশোনাটা আগামী 10 বছরে আমাদের মেরুদণ্ড তৈরি করার জন্য একটা বড় শক্তি। কারণ একটা দেশের পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতি যদি শক্তিশালী হয়ে না দাঁড় হয়, ওই দেশ কখনোই শক্তিশালীভাবে দাঁড়াতে পারবে না। তখন ওই তৃতীয় পক্ষের যে কেউ এসেই এই দেশটাকে খেয়ে ফেলতে চাবে, এই দেশটার আধিপত্য নিতে চাবে এবং মানুষগুলোকে ভোগাবে।
এই তরুণরা অনেক শক্তিশালী, আমাদের এখন সবসময় বিশ্বাস, আমরাও এখন তরুণদের থেকে আমরাও তরুণ মনে করি নিজেদেরকে, এই বিশ্বাসটা রেখে তরুণরা আগাবে এবং দে উইল লিড, এবং তারা সবসময় লিড করেছে দেশকে এবং তারা করবে এবং আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। যে বাংলাদেশের কথা আমরা বলছিলাম, তারুণ্যের কথা বলছিলাম, আমরা বিশ্বাস করি যে তারুণ্য যেভাবে সকল অন্যায় অবিচার রুখে দাঁড়িয়েছে, সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য একসাথে হয়েছে, সেই একতা, সেই ভালোবাসায় আমাদের বাংলাদেশ আগামীতে অনেক দূরে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। তো যে সময়ের মুখোমুখি আমরা হয়েছি, কঠিন একটি সময়, সেই কঠিন সময়ের মুখোমুখি এই মুহূর্তে আপনাদের হাতে দুটো বই তুলে দিতে চাই, যার নাম সময়ের মুখোমুখি, মোর্শেদ শফিউল হাসানের লেখা, আপনাদের দুজনের জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমরা শুভকামনা জানাতে চাই আপনাদের টিমের জন্য যারা রওনা হয়েছে ইতোমধ্যে, এবং আশা করছি যে আপনারা যখন যাবেন তখনও আপনারাও নিজেরা নিজেদের মতো করে যেভাবে যতটা সম্ভব বানভাসী মানুষের পাশে দাঁড়াবেন। আমরা যারা হয়তো বা টেলিভিশনের পর্দায় আছি, এই মুহূর্তে ফেনীতে যেতে পারছি না বা অন্যরা যারা যেতে পারছে না, তাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় যে দোয়া এবং প্রার্থনা থাকবে, সেটি নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই দুর্যোগকে কাটিয়ে উঠতে পারবো। দর্শক, আমাদের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের এই আয়োজনের মধ্যে আমরা বেশ কিছু ফুটেজ দেখছিলাম, চ্যানেল আইয়ের সংবাদেও আমরা অনেক ফুটেজ দেখেছি, পরিস্থিতির খবর জানছি। আমরা বিশ্বাস করি যেভাবে বিপদের সম্মুখীন হয়েছে বন্যার কারণে আমাদের দেশের মানুষ, সেই বন্যার পরিস্থিতি, ঘরের মাঝে হয়তোবা একতলা দোতলায় থাকতে পারছেন না, ছাদে উঠে আশ্রয় নিয়েছেন, গাছের ডালে বসে আশ্রয় নিয়েছেন, একটু খোঁজ করছেন কোথায় নিরাপত্তা পাওয়া যাবে, কোলের শিশুটিকে হয়তোবা ভাসিয়ে দিয়েছেন জলে, হয়তোবা মৃতদেহ এখনও ঘরে বন্দি হয়ে আছে, আমাদের রেস্কিউ টিম যাচ্ছে, সেগুলো সব কিছুকে আসলে মোকাবেলা করার জন্য তারা একত্রিত হচ্ছে। আমরা বিশ্বাস করি এই একতা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। আগামীর বাংলাদেশ এই সকল প্রতিকূলতা কে ছাপিয়ে আবারও সমৃদ্ধির পথে হাঁটবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের এই আয়োজনে।